সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এটা বলো, তোমাদের এর আগের ভিডিওতে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম, যে বিষয়ে সাজেশনটা দিয়েছিলাম, সেটি কি তোমাদের 100% কমন এসেছিল? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আমি জানি তোমাদের ইনশাআল্লাহ সেটি 100% কমন চলে এসেছে। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। আর তোমরা যারা এরকম তোমাদের সকল বিষয় পেতে চাও, বাকি যে বিষয়গুলো রয়েছে সকল বিষয় এরকম করে পেতে চাও, এবং তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো তোমরা যারা এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছ, ওই ভিডিওটার তোমরা নিজ বরাবর একটু খেয়াল করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একটা ক্লিক করা, ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে। আর যারা এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো আর পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও। আর যাদের আগে থেকে ক্লিক করা আছে তাদের আর কিছু করা লাগবে না। আর শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর দাখিল সপ্তম শ্রেণীর এই বিষয়টা দেখব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা দেখব। এখানে তোমরা একটা কথা আমাকে সুন্দর করে বলে যাও, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টার পর, তোমাদের 7 তারিখ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টার পর 8 তারিখ কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা সুন্দর করে আমাকে বলে যাও কমেন্টে তোমরা লিখে দিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা হয় 25 নম্বরের ভিতর 15 নম্বর হলো বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর সহ দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? তো এখানে 1 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, জিপিএস আবিষ্কারের ফলে কোনো নতুন জায়গায় চিনতে পথঘাট সুবিধা হয়। এরপর 2 নম্বর, নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ইন্টারনেট। নিউট্রিনো সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে আমরা ইন্টারনেট ব্যবহার করব। এরপর 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, এটার উত্তর হওয়া ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন আমরা সঠিক উত্তর নাই দেখতে পারতেছি। তো এখানে এটা তোমরা দেখে নিবে, এখানে আমি শিওরভাবে জানি না কোনটা উত্তর হবে। তো এরপর এখানে 4 নম্বর প্রশ্ন, ইন্টারনেটযুক্ত কম্পিউটার ব্যবহার করে করা যায় সিনেমা ডাউনলোড, বই অর্ডার, ই চিকিৎসা। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নে। এখানে আমাদের 4 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ। এখানে 1, 2, 3 তিনোটাই হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, ভিডিও শেয়ারিং এর জন্য কোন সাইটটি সবচেয়ে জনপ্রিয়? তো এটার উত্তর হবে ক, ইউটিউব। ভিডিও শেয়ারিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হলো ইউটিউব। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের পরবর্তী 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটা, তোমার ডিজিটাল ক্যামেরার তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে? তো এখানে 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ, হার্ড ডিস্ক। এখানে আমার ডিজিটাল ক্যামেরার তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে হার্ড ডিস্ক আমরা ব্যবহার করব। এরপর আমাদের 7 নাম্বার প্রশ্ন, প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কারণ এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। প্রসেসর কম্পিউটার সকল কাজের নির্দেশনা দেয়, এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হয়। তো এখানে আমরা 7 নাম্বার প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনোটাই হবে সঠিক উত্তর। এরপর 8 নাম্বার প্রশ্ন, কম্পিউটারে বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্র কি? তো এখানে 8 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের ক, কিবোর্ড। কম্পিউটারে বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্র হলো কিবোর্ড। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, মেমোরির ধারণ ক্ষমতার একক কোনটি? তো এখানে এটার উত্তর হবে খ, BYTE, বাইট। মেমোরির ধারণ ক্ষমতার একক হলো বাইট। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, উদ্দীপক উল্লেখিত যন্ত্রটি কীরূপ যন্ত্র? তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, ইলেকট্রিক যন্ত্র। উদ্দীপকের চিত্রটি হলো একটি ইলেকট্রিক যন্ত্র। এরপর 11 নম্বর, 1 এ চিহ্নিত অংশটি আউটপুট ডিভাইস, তারপর 2 বি চিহ্নিত অংশটি আউটপুট ডিভাইস, তারপর 3 সি চিহ্নিত অংশটি ফলাফল পাওয়া যায়। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্নে। এখানে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে ঘ, 2 ও 3। বি চিহ্নিত অংশটি আউটপুট ডিভাইস এবং সি চিহ্নিত অংশটিতে ফলাফল পাওয়া যায়। তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 2 ও 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 12 নম্বর প্রশ্নে যাই আমরা। এখানে 12 নম্বর প্রশ্নটা, বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি? তো এখানে 12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, বসার ঘর। বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান হলো বসার ঘর। আশা করি বুঝতে পেরেছ। এরপর 13 নম্বর, IAD শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? তো এখানে 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে
ঘ বেশি কম্পিউটার ব্যবহারের নেশা। আইএডি এর পূর্ণরূপ হলো ইন্টারনেট অ্যাডিকশান ডিসঅর্ডার। তো এটার উত্তর হবে গ বেশি বেশি ইন্টারনেট ব্যবহারের নেশা। তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে গ একদম লাস্টেটা। এরপর 14 নম্বর সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে, আন্তরিকতার অভাব থাকে, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে 14 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো 14 নম্বর প্রশ্ন এটা সঠিক উত্তর হবে 14 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 1, 2, 3 দিনটা হবে সঠিক উত্তর। ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে, আন্তরিকতার অভাব থাকে, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, তিনটাই হবে সঠিক উত্তর। এরপর 15 নম্বর প্রশ্ন বাংলাদেশের কপিরাইট আইন 2000-এর মেয়াদ কত বছর? তো এটার উত্তর হবে খ 60 বছর। বাংলাদেশে কপিরাইট আইন 2000-এর মেয়াদ 60 বছর। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের 15টা এই এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা মিলিয়ে নিবে সব ঠিকঠাক আছে কিনা। তো শিক্ষার্থীরা তোমরা এগুলো মিলিয়ে নিবে। এরপর আমরা তোমাদের দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন। তো আগে আমরা প্রশ্নগুলো দেখে নিই, এরপর উত্তর দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টির উত্তর দেওয়ার জন্য। এখানে মোট 8টা প্রশ্ন হয়েছে, 8টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর এখানে দেওয়ার জন্য বলা হয়েছে। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিংয়ের একটি সুবিধা লেখো। তারপর 2 নম্বর ই ক্লাসরুম কি? তারপর 3 নম্বর জিপিএস ব্যবহারের সুবিধা কি বুঝিয়ে লেখো। তারপর 4 নম্বর প্রসেসরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন? তারপর 5 নম্বর কিবোর্ড এবং মাউসের মধ্যে প্রধান দুটি পার্থক্য লিখো। তারপর 6 নম্বর টাচ স্ক্রিনকে কেন ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়। তারপর 7 নম্বর কম্পিউটার আসক্তি কাকে বলে, কীভাবে বোঝা যাবে কেউ কম্পিউটার আসক্ত হয়েছে। তারপর 8 নম্বর কপিরাইট কাকে বলে। তো শিক্ষার্থীরা এখানে 8টা প্রশ্ন দেখলাম, 8টি থেকে তোমাদের যে কোনো 5টার উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা এখানে তোমাদের 8টি প্রশ্নের উত্তরে দেখাই দিই। এই 8টা থেকে তোমাদের যে 5টা সহজ লাগে সেই 5টা তোমরা পরীক্ষার খাতায় লিখে দিলে হবে। তো এই 5টা এখানে এখন আমরা তোমাদের এই 8টা প্রশ্নের উত্তরও দেখি। তো এখান থেকে তোমরা 5টা মুখস্থ করে নিবে তোমাদের যে 5টা সহজ লাগে। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং একটি সুবিধা লেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং হলো ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি নেটওয়ার্কের ব্যবহার করে ব্যাংকের মূল শাখায় না গিয়ে যে কোনো স্থান থেকে যে কোনো সময় ব্যাংকিং সুবিধা গ্রহণ করার আধুনিক ব্যবস্থাই হলো অনলাইন ব্যাংকিং। এরপর সুবিধা ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে মুহূর্তের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং ইউটিলিটি বিল, গ্যাস, বিদ্যুৎ, পানি পরিশোধ করা যায়। তো এটা হলো সুবিধা। তো এটা হলো 1 নম্বর প্রশ্নের উত্তর, এটার জন্য তোমরা 2 নম্বর পেয়ে যাচ্ছ। এরপর তোমাদের 2 নম্বর প্রশ্ন ই ক্লাসরুম কি? তো এই প্রশ্নের উত্তর হলো ই ক্লাসরুম হলো ইন্টারনেট, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ভিডিও কনফারেন্সিং সিস্টেমের সহায়তায় পরিচালিত আধুনিক ও ডিজিটাল শ্রেণীকক্ষকে ই ক্লাসরুম বা ইলেকট্রনিক ক্লাসরুম বলে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত না হয়েও দূরবর্তী স্থান থেকে ইন্টারনেটের সাহায্যে লাইভ ক্লাস অংশ নিতে পারে। এরপর 3 নম্বর জিপিএস ব্যবহারের সুবিধা কি বুঝিয়ে লেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিপিএস ব্যবহারের সুবিধা। এর উত্তর হলো জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি হলো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ভিত্তিক একটি যোগাযোগ ব্যবস্থা। এর প্রধান সুবিধা হলো এটি পৃথিবীর যে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। এর সাহায্যে কোনো অপরিচিত জায়গায় ভ্রমণের সময় পথ না হারিয়ে খুব সহজে সঠিক রাস্তা চিনে গন্তব্যে পৌঁছানো যায়। বর্তমানে স্মার্টফোন এবং গাড়িতে জিপিএস ম্যাপ ব্যবহার করে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত সহজ ও নিরাপদ হয়েছে। তো তোমরা জানো জিপিএস ট্র্যাকার সম্পর্কে, তোমরা জানো তোমরা কোথাও গেলে জিপিএস গুগল ম্যাপ দিয়ে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চিনতে পারো। এরপর এখানে 4 নম্বর প্রসেসরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় কেন? তো এটার উত্তর প্রসেসরকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়। কম্পিউটার বা যে কোনো স্মার্ট ডিভাইসের সমস্ত অভ্যন্তরীণ কাজ, হিসাব নিকাশ এবং ডেটা প্রক্রিয়াকরণ মানে প্রসেসিং প্রসেসরের মাধ্যমে সম্পন্ন হয়। প্রসেসর ছাড়া কম্পিউটার অন্য কোনো যন্ত্রাংশ সচল হতে পারে না এবং কোনো নির্দেশনা কার্যকর হতে পারে না। পুরো সিস্টেমের মূল চালিকা শক্তি হওয়ায় কারণে প্রসেসরকে কম্পিউটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। তো আশা করি 4 নম্বর প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছ। এরপর 5 নম্বর প্রশ্ন কিবোর্ড এবং মাউসের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইনপুটের ধরন। কিবোর্ড একটি টেক্সট বা ক্যারেক্টার ভিত্তিক ইনপুট ডিভাইস যার মাধ্যমে প্রধানত অক্ষর, সংখ্যা বা বিভিন্ন টেক্সট কমান্ড টাইপ করে ইনপুট দেওয়া হয়। অন্যদিকে মাউস একটি পয়েন্টার ভিত্তিক ইনপুট ডিভাইস যার মাধ্যমে স্ক্রিনের যে কোনো অবজেক্টকে নির্দেশ বা সিলেক্ট করে ইনপুট দেওয়া হয়। তো শিক্ষার্থীরা এটা হলো কিবোর্ড এবং মাউসের মধ্যে ইনপুটের ধরন। এরপর গঠন, আমরা গঠনটা দেখি। কিবোর্ডে সাধারণত 104 বা তার বেশি বোতাম বা কি থাকে, কিন্তু একটি মাউসে সাধারণত 2টি বাটন লেফট ও রাইট ক্লিক এবং মাঝখানে একটি স্ক্রল হুইল থাকে। তো শিক্ষার্থীরা এটা হলো 5 নম্বর প্রশ্নের উত্তর, এটা লিখলে তোমরা পেয়ে যাচ্ছ 2 নম্বর। এরপর আমরা তোমাদের 6 নম্বর প্রশ্নটা দেখি। এখানে প্রশ্নটা ছিল টাচ স্ক্রিনকে কেন ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়। তো এটার উত্তর টাচ স্ক্রিন একই সাথে দুটি কাজ করতে পারে। আমরা যখন টাচ স্ক্রিনের উপর আঙুল দিয়ে স্পর্শ বা চাপ দিই তখন এটি ইনপুট ডিভাইস হিসেবে কম্পিউটারের তথ্য বা নির্দেশ পাঠায়। আবার একই সাথে সেই নির্দেশের ফলাফলে যখন এই স্ক্রিনে প্রদর্শন করে তখন সেটি আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। একই যন্ত্রাংশে ইনপুট ও আউটপুট উভয়ের কাজ সম্পন্ন হয় বলে টাচ স্ক্রিনকে ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়। তো শিক্ষার্থীরা এরপর
7 নম্বর প্রশ্ন, কম্পিউটার আসক্তি কাকে বলে, কীভাবে বোঝা যাবে কি কম্পিউটার আসক্ত হয়েছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার আসক্তি কোনো ব্যক্তি যখন তার সাধারণ কাজকর্ম, পড়াশোনা বা সামাজিক দায়িত্ব বাদ দিয়ে অত্যন্ত অপ্রয়োজনীয়ভাবে একটানা দীর্ঘ সময় কম্পিউটার গেম খেলা বা ইন্টারনেট ব্যবহারে মগ্ন থাকে এবং এটি ছাড়া থাকতে পারে না, তখন তাকে কম্পিউটার আসক্তি বলে। এরপর আসক্ত হওয়ার লক্ষণ, দৈনন্দিন প্রয়োজনীয় কাজ যেমন ঠিকমতো খাওয়া দাওয়া এবং ঘুমানোর সময় ঠিক না রেখে কম্পিউটারের পেছনে সময় দেওয়া। তারপর কম্পিউটার থেকে দূরে সরিয়ে রাখলে মেজাজ খিটখিটে হওয়া, পড়াশোনায় মনোযোগ সম্পূর্ণ হারিয়ে ফেলা এবং বাস্তব জীবনের বন্ধুদের চেয়ে ভার্চুয়াল জগৎকে বেশি প্রাধান্য দেওয়া। তো এটা হলো আসক্তির হল লক্ষণ। এরপর শিক্ষার্থীরা এখানে আমাদের 8 নম্বর প্রশ্নটা ছিল কপিরাইট কাকে বলা হতো। এটার উত্তর, কপিরাইট হলো কোনো লেখক, শিল্পী, প্রোগ্রামার বা সৃজনশীল কাজের স্রষ্টা কর্তৃক তৈরি করা শিল্পকর্ম, সাহিত্য, ডিজাইন বা সফটওয়্যারের উপর আইনিভাবে যে একচ্ছত্র অধিকার বা মেধাস্বত্ব দেওয়া হয় তাকে কপিরাইট বলে। এর ফলে স্রষ্টার অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই সৃজনশীল কাজ বাণিজ্যকে উদ্দেশ্যে ব্যবহার, পুনরুদ্ধার বা নকল করতে পারে না। তো শিক্ষার্থীরা এখানে আমরা মোট তোমাদের 8টা প্রশ্ন দেখলাম। এই 8টা প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে কি যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমরা তোমাদের 8টা প্রশ্নের উত্তরে দেখিয়ে দিলাম। এই 8টি থেকে তোমাদের যে 5টা প্রশ্ন সহজ লাগে তোমরা সেই 5টা প্রশ্ন এখনই শিখে নাও, শিখে গিয়ে খাতা লিখে রাখো। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় এখান থেকে লিখে দিলে এখান থেকে তোমরা 20-এর ভিতর 20 নম্বর পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের মোট 25 নম্বরের প্রশ্নটা দেখালাম। তো এখানে 25 নম্বরের ভিতর তোমাদের 15 নম্বরে ছিল এমসিকিউ প্রশ্ন। তো আমরা প্রথমে তোমাদের 15টা এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর সহ দেখেছি। এরপর তোমাদের ছিল সংক্ষিপ্ত প্রশ্ন 8টা থেকে তোমাদের যে কোনো 5টার উত্তর দেওয়ার জন্য বলা হয়েছিল। তো এখানে আমরা তোমাদের 8টা প্রশ্নের উত্তরও দেখে দিলাম। তো এখান থেকে তোমাদের যে 5টা সহজ লাগে সেই 5টা তোমরা শিখে যাবে। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ভিডিওটা। তো তোমরা অবশ্যই এখন আমাকে কমেন্ট করে জানাও তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেহেতু কালকে 7 তারিখ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। তো এর পরের দিন 8 তারিখ তোমাদের কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে সুন্দর করে জানিয়ে দিবে। তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, তো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে এর পরের ভিডিওতে। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।